ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে ওসিডি গর্ভবতী অবস্থায় ওসিডি রোগের যে ট্রিটমেন্টটি সেটি কিভাবে হয়েছিল এবং সেখান থেকে কিভাবে সে মোকাবেলা করে আ এখান থেকে একটা সফলতার গল্প তৈরি করেছিল সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি আছি বরাবরের মতো কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। এই যে পেশেন্ট সে আমার কাছে এসেছিল সে একজন মেয়ে এবং তার বয়স ছিল ২৭ বছর এবং সে অনেক দূর থেকে আসতো এবং অনেকদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছিল এবং তার বিয়ের যে আ ইয়ারটাই ছিল সেটা হলো ১০ বছর আগে তার বিয়ে হয় এবং সে প্রতিদিন আ অর্থাৎ প্রতি সেশনটি সে অনেক দূর থেকে এসেই কিন্তু নিত এবং সেক্ষেত্রে তার একটু কনফ্লিক্ট হতো। কারণ হলো যে তাকে যে নিয়ে আসার ক্ষেত্রে তার হাসব্যান্ড আসবে না কে আসবে সেই বিষয়টি। তার পরিবারের আ ভাইরা খুব হেল্প করেছিল, নিয়ে আসতো এবং হাসব্যান্ডের ক্ষেত্রে সে যেহেতু চাকরি করতো অনেক সময় আসতে পারত না। সো সেই সময় সে প্রেগন্যান্ট ছিল এবং সেই গর্ভবতী থাকা অবস্থায় তার এই ওসিডির যে লক্ষণগুলো বেড়ে গিয়েছিল। সে ওই সময়টাই কিন্তু আমার কাছে আসে। সে একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে ছিল অনেকদিন ধরে এবং সেক্ষেত্রে এই যে সময়টা গর্ভবতী হওয়ার সময় তার কিন্তু যেটি দরকার ছিল যে ওষুধের পরিমাণটা কমিয়ে দেওয়া বা কিছু ওষুধ বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হয়। আপনারা জানেন এটা হচ্ছে যে ওষুধ ছাড়া চিকিৎসা। সেই একই জিনিসটা তার ক্ষেত্রে ঘটেছিল। সো ওসিডির ক্ষেত্রে আপনারা জানেন এখানে অবসেশন এবং কম্পালশন থাকে। অবসেশন হলো বারবার একই চিন্তা আসা এবং সেটি কি হয় যে কম্পালশন বা একই আচরণটা বারবার করা। সো এই যে অবসেশন এবং কম্পালশন হয়, চিন্তা এবং আচরণগুলো করে অনেক সময় নিজে ইচ্ছা করে না। মনে হয় কেউ মাথায় ঢুকিয়ে দিচ্ছে। যেটাকে বলা হয় ইন্ট্রুসিভ থট এবং সেক্ষেত্রে অনেকদিন ধরে যদি থাকে সেটি কিন্তু বিভিন্ন রকমের স্ট্রাকচারে আসে, বিভিন্ন রকমের টাইপ হিসেবে আসে। যেমন কারো ভিতরে হয়তোবা রিলিজিয়াস ওসিডি হতে পারে, কারো ভিতরে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা কমন যেটা বলা হয় যে কন্টামিনেশন ওসিডি বা ক্লিনিং ওসিডি, অনেক সময় সেক্সুয়াল ওসিডি এই বিষয়গুলো কিন্তু চলে আসে। তো তার ক্ষেত্রে যেটি ছিল সেটি হলো আ রিপিটিটিভ হ্যান্ড ওয়াশিং, বারবার হাত ধুতো। আ ফিয়ার অফ কন্টামিনেশন এবং ইনস্টেবিলিটি, মানে সে কোথাও স্টেবল অবস্থায় থাকতে পারত না। আ টাইম কনজিউমিং, অনেক টাইম সে খরচ করত। এমনও হয়েছে যে সে ওয়াশরুমে ঢুকেছে, আ স স সকালবেলা সে নামাজ পড়বে। নামাজ পড়ার তো দূরের কথা, সে ওইখান থেকে বেরই হয়েছে ১০ টার সময়। তার অবস্থাটাই এমন ছিল। তার অনেক মাথা ব্যথা করত, অ্যানোক্সিয়া ছিল। অ্যানোক্সিয়া হচ্ছে যে তার ক্ষেত্রে দেখা গেছে যে খাবার-দাবার ক্ষেত্রেও তার বিভিন্ন রকমের আ বাধা-প্রতিকূলতা ছিল। রাগ ছিল, প্রেশার ছিল এবং ঘুমটা কম হতো। আ ইনফরমেশনের ক্ষেত্রে তার সিস্টার অনেক হেল্প করেছিল। সে অনেক ধরনের বিষয় সে বলেছিল। তার ৪ ভাই-বোন ছিল এবং হাসব্যান্ড বলেছিল যে সে ভালো এবং বিভিন্ন রকমের কনফ্লিক্ট হলেও সে আসলে ম্যানেজ করতে পারে। তো তার ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করেছিল সেটা হলো যে ১ম এ সিবিটি আমি এপ্লাই করি না। তার জন্য যেটা দরকার ছিল তার কষ্টগুলো শোনার। অ্যাকচুয়ালি এই যে তার অবসেশনটা হলো এটা কোথা থেকে আসলো সেটাকে আইডেন্টিফাই করে বের করা। এবং সেক্ষেত্রে সে দেখেছিল যে এটা অনেক আগে থেকেই এসেছিল এবং যেহেতু এখন একটা ক্রাইসিস মোমেন্ট, অর্থাৎ যেহেতু সে গর্ভবতী সেক্ষেত্রে সাইকিয়াট্রিক মেডিসিন নেওয়ার ক্ষেত্রে কিছুটা আ পার্থক্য থাকে যে এই সময়টা কিন্তু সব ধরনের সাইকিয়াট্রিক মেডিসিন নেওয়া যায় না। সো ওটা যেহেতু কমে গিয়েছে, কিছু ওষুধ বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এই যে সাইকোথেরাপিটার দরকার ছিল এবং তার যেহেতু অনেক বেশি এই সময়টায় আ মা তার ওসিডির সিম্পটম গুলো ছিল, আমি তার ক্ষেত্রে ১ম এ সিবিটির যে অনেক সময় দেখা যায় যে তার থট স্টপিং, রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ এগুলো খুব করানো হয়েছিল। সে বাসাতে অনেক সময় করতে পারত না। ইনিশিয়ালি এখানে করানো হয়েছিল। এরপর এক্সপোজার থেরাপি আপনারা জানেন, ইআরপি থেরাপি বলা হয়। সেক্ষেত্রে এটা এপ্লাই করা। তার টাইম কনজিউমিং এর জন্য একটা টাইম নির্দিষ্ট করে দেয়া। হয়তোবা আ এর আগে লেগেছিল ৩ ঘন্টা। এখন আমি এটা লিখে রাখবো ঢোকার আগে ওয়াশরুমে এবং লিখে রাখার পর এখন আমি চেষ্টা করব এর থেকে কমানো। সে এই ৩ ঘন্টা থেকে ২.৫ ঘন্টা করে, ২.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা করে। এভাবে সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন ওয়েতে সে আস্তে, আস্তে কমিয়ে ফেলে এবং তার ভিতরে বিভিন্ন রকমের কনফ্লিক্ট ছিল। সেই জায়গাগুলোতে তাকে হলো তার কথাগুলো শোনা, সাপোর্টিভ কাউন্সেলিং দেয়া। তারপর তাকে টিএ করানো হয়েছিল। ট্রানজিশন এনালাইসিস আপনারা জানেন। তার ইউগ্রামটা করার পর সে কি ধরনের আচরণ করে, আচরণের কোন জায়গা থেকে করে সেটা কিন্তু সে বুঝতে পেরেছিল। তারপর একটা সময় দেখা গিয়েছিল যে এটি করার পর তার এক্সিস্টেন্সিয়াল কাউন্সেলিং আপনারা অনেক ক্ষেত্রে জানবেন, 2 চেয়ার টেকনিক, আ আ গেস্টাল্ট সাইকোলজি সেগুলো কিন্তু এপ্লাই করা হয়েছিল এবং এর মাধ্যমে কিন্তু তার এই ওসিডির যে লক্ষণগুলো কমে গিয়েছিল এবং সে যখন গর্ভবতী অবস্থায় ছিল তখন কিন্তু সাইকোথেরাপিটা খুবই দরকার ছিল এবং সেটা ফিল করেছিল এবং সে ১ম এ যখন আসে তখন কিন্তু তার আ মা মা এটা ছিল আ প্রায় ১ মাসের মতো সে আ আ তার প্রেগন্যান্সি পিরিয়ডটি এবং সে এরকম কন্টিনিউ করার পর একটা সময় দেখতে পারে যে তার ভিতরে যে চেঞ্জটি সেই চেঞ্জটি খুব
খুব বেশি অস্থিরতা তার ভিতরে তৈরি করছে না। তার ভিতরে যে ইনস্টেবিলিটি যেটা বলা হয়েছে বা মাথা ব্যথার যে বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে এনএলপি নিউরো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মুভি মেকিং আছে, যেটা করানো হয়েছিল এবং এইটার মাধ্যমে সে কিন্তু ভালো বোধ করেছিল এবং তার সফলতার যে গল্পটি তৈরি হয়েছিল, যেটি একদম ক্রাইসিস মোমেন্টে তার এই যে সমস্যাগুলো ৩ বছর ধরে অনেক বেশি হতো, সেখান থেকেই কিন্তু সে মুক্তি পেয়েছিল। তো আজকের ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং প্রথম যদি আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।